আমরা দেখেছি যে মাহিন আপনাদের জিএস এর সাথে একাত্মতা পোষণ করেছে এবং সে নিজেকে উইথড্র করে আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। আপনার সাথে আসার জন্য কেউ এখন পর্যন্ত কোনো প্রস্তাব দিয়েছে কিনা, বা আপনাকে আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছে যে আপনি ছেড়ে দিয়ে অন্য কাউকে আবার সমর্থন দিবেন কিনা, এরকম কথাও আসছে। দেখেন, যেখানে আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। প্রথম কথা হচ্ছে 19 সাল থেকে ক্যাম্পাসে আসার পর আমরা দেখেছি যে শিক্ষার্থীদের দাবি দেওয়া জায়গাটা, স্বার্থের জায়গাটা, শুধু শুধু জায়গাটা কীভাবে উপকৃত হয়ে আসতেছে, শিক্ষার্থীকে নিপীড়িত নির্যাতিত হয়ে আসতেছে। সেই জায়গা থেকে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমি চেষ্টা করছি শিক্ষার্থীদের দাবি দেওয়ার জায়গাটা সমুন্নত রাখা। আমরা ইনফর্মালি কাজ করেছি, ফর্মালি কাজ করার সুযোগ হয় নাই। কিন্তু 5 আগস্ট আগে কাজ করতে গিয়ে নানান প্রতিবন্ধক শিকার হয়েছে, জেলে গিয়েছি। তো সেতুটা 5 আগস্ট পর আমরা রয়ে গিয়েছি। মনে হয়েছে যে এখানে একটা অনুকূল পরিবেশ তৈরি হবে সে আশায়। তো আমরা অনুকূল পরিবেশ আমরা পেয়েছি, কিন্তু আমরা যতটুকু সম্ভব যথাসাধ্য চেষ্টা করেছি। তো আমাদের মনে হচ্ছে অনেকগুলো কাজ করতে গিয়ে আমরা যেহেতু ফর্মাল বডি না, যেহেতু আমার একটা আকুতি আছে, একাগ্রতা আছে কাজ করার জন্য, শিক্ষার জন্য কাজ করার জন্য, যেটা আমরা দেখিয়েছি বিগত দিনে প্রুভেন ফ্যাক্টর। তো আমরা দেখেছি অনেক সময় ফর্মালি না থাকার কারণে অনেকগুলো কাজ হয়ে ওঠে না, কাজ করা যায় না। আমাদের যে উদ্দেশ্য, যে জায়গাটা আমরা শিক্ষার্থীদের পাশে থাকবো, যে কোনো প্রতিবন্ধকতা পায়ে মারে হলো, এই জায়গায় এখন যেহেতু আপনি সুযোগ এসেছেন ফর্মালি কাজ করার জন্য, আমি অবশ্যই চাইবো, আমি সবসময় এটা ধরে রাখতে চাইবো, কিন্তু কখনোই এটা থেকে পিছু হওয়াটা কোনো মানে নেই, কোনো আমার মনে হয় কোনো সুযোগ নেই। কিন্তু পলিটিক্যাল লিগ্যাসি ছাড়া এই ক্যাম্পাসে কাজ করার সুযোগ আছে। দেখেন, পলিটিক্যাল আপনারা ওই ট্যাবুটাকে ভেঙে দিতে পারবেন? দেখেন, আমরা তো হচ্ছে একদিন, যদি আমরা 19 সাল থেকে যদি আপনি আমাদের ইতিহাস দেখেন, আমাদের হচ্ছে কর্মকাণ্ড দেখেন, আমরা কিন্তু হচ্ছে কোনো পলিটিক্যাল কোনো আমাদের মাথার উপর কোনো আস্থার হাত ছিল না। কিন্তু অনেকে সে হাত ছেড়ে, এই পার্টি ছেড়ে সে ছাত্র সংগঠন ছেড়ে হয়তো মাদার পার্টিতে যাবে। আপনি দেখেন, আমরা যখন ছাত্র অধিকার পরিষদ করতাম, এরপর ছাত্র শক্তি করতাম, আমাদের কোনো মাদার পার্টি ছিল না। কিন্তু ছাত্র অধিকার পরিষদ নিয়ে একটা যখন আলাপ গুঞ্জন হতো, আমরা ছেড়ে চলে এসেছি। ছাত্র শক্তি শুধুমাত্র হচ্ছে আমরা শিক্ষার্থীর দাবি দেওয়ার জায়গাটা আদায় করার জন্য আমরা মাঠে উঠে গেছিলাম। কিন্তু আমাদের যে আমরা এইটা করার পরে আমরা সামনে উপরে যাব, মাদার পার্টি আমাদের সেফ দেবেন, এমন কোনো আস্থার জায়গা আমাদের ছিল না। কিন্তু সব কিছুর দিকে আমরা সেটা জারি রেখেছি। এখনও মনে হয় যে আমরা এখনও সেটা জারি রাখবো। 5 বছর পরে আমার নানান সম্ভাবনা ছিল, যেহেতু 9 দফার ঘোষণা থেকে শুরু করে আন্দোলনের সম্মুখীন যোদ্ধা হিসেবে ভালো একটা ফেস ছিল, চালিয়ে যেতে পারতাম জাতীয় রাজনীতিতে। কিন্তু আমার যে একাগ্রতার যে জায়গাটা, যে আকুতির জায়গাটা, আমরা মনে হয়েছে বিগত সময় কাজ করতে বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে। আমাদের বিজি স্যার একটা ছোটার কাজ জন্য গেলে তিনি বসিয়ে রাখতেন 1.5 থেকে 2 ঘন্টা। আমরা কোনো একটা কাজ করেছি, আমার জীবনের প্রথম কাজ ছিল টিএসসিতে মেয়েদের জন্য নামাজ জায়গায় বানানো, সেই 2022 সালের রমজান মাসে। কিন্তু আমি সেটা বানাতে পারি না। প্রথম দিনে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আপনার ভাতা দেওয়া হয়েছে, প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। আমরা অনেক কষ্ট বানিয়েছিলাম, কিন্তু ওই দিন রাতে ছাত্রলীগ আমরা ভেঙে দিয়েছিলি। কিন্তু এই যে না পাওয়ার যে আক্ষেপটা, কিংবা হচ্ছে আমরা অনেক আগ্রহ ছিল, আকুতি ছিল, সেটা আমরা বাস্তব পরিপ্রেক্ষিতে পোর্ট্রেট করতে পারি নাই, আমরা অ্যাপ্লাই করতে পারি নাই। আমাদের মনে হচ্ছে যে আমরা এখনও সে দ্বারা অব্যাহত রাখবো, যে নানান যে দলীয় রাজনীতির কোন দলের বাইরে থেকে আওতা মুক্ত থেকে আমরা সে কাজটা যেমন বিরোধী করেছি এখন সেটা করতে পারবো। সবশেষ প্রশ্ন, এই যে 9 দফার কথা আপনি বললেন, অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলার চেষ্টা করছে যে এটি কোনো একটা গোষ্ঠী, বলা হচ্ছে যে শিবির এটা লিখে দিয়েছে, আপনি শুধু ঘোষণা, মানে ওই স্বাধীনতার ঘোষণার মতো একটা বিতর্ক তৈরির চেষ্টা চলছে। সেই জায়গা থেকে আপনি কি বলবেন যে আসলে এই 9 দফা কি অন্য কেউ লিখে দিয়েছিল, আপনি শুধু ঘোষণা করেছেন, নাকি আপনার কন্ট্রিবিউশন ছিল? দেখেন, প্রথম কথা হচ্ছে আমি সবসময় সত্য কথা বলতে ভালোবাসি, সত্য কথা বলতে আমি বিশ্বাস করি। আপনি দেখেন, এই যে 9 দফা কে লিখে দিয়েছিল, কে ঘোষণা করেছিল, এই আলাপটা কখনো আসলে যখন হিস্যার যে বনিবানা হয় নাই, যে আমি আন্দোলনে এতটুকু সংগ্রাম করেছি, কিন্তু সেই তুলনায় আমি কোনো আমার হিস্যার বাঘটা পাই না। প্রশাসনে আমার লোক নাই, যে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হচ্ছে তার সেখানে আমার লোক নাই। এই যে হিস্যার বনিবানা না হওয়া থেকে কিন্তু এই আলাপগুলো আসে, যে আমি 9 দফা লিখেছিলাম, আমাকে কেন হিস্যা দেবে না। এখন দেখেন, প্রথম কথা হচ্ছে 9 দফার যে বিষয়টা আমি বারবার উল্লেখ করেছিলাম, কিন্তু 9 দফা আমার সাথে শিবিরের তৎকালীন জাবির সেক্রেটারি ফরহাদ সাহেবের সাথে আলাপ আলোচনা হয়, সেটা কিন্তু দীর্ঘক্ষণ আলাপ আলোচনার ফসল। কিন্তু আপনি জানেন যে হচ্ছে 9 দফা আপনার হচ্ছে 19 জুলাই রাতেবেলা দেওয়া হয়েছিল। এর আগে আমরা হচ্ছে মঙ্গলবার রাতে আমরা একটা মিটিং করেছিলাম, কিন্তু আমি বারবার এগুলো আলাপ করেছি। আপনি দেখেন যে 9 দফা দেওয়া হয়েছিল, বেশিরভাগ দফা কিন্তু কমন, কিন্তু ইন্টারনেট চালু হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই দাবিগুলো আলোচনা হয়েছিল, যে বিশ্ববিদ্যালয় বিসি প্রক্টর পদত্যাগ, যারা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে হচ্ছে বিচার আওতায় আনা, যারা আপনার পুলিশ কমিশনার থেকে শুরু করে প্রত্যেকে বিচার আওতায় আনা, প্রক্টরকে পদত্যাগ করানো, তারপর হচ্ছে শিক্ষাঙ্গনে কেমন হবে সেটা বিষয়ে রূপরেখা প্রত্যেকে কিন্তু ফোর্স দিয়েছিল। কিন্তু এগুলো মোটামুটি হচ্ছে একটা মামুলি বিষয়, সবার আলাপ আলোচনার বিষয়। আপনি দেখেন, মূল এককভাবে কারো কোনো মূল, যে আমি যদি বলি, ফরাজ সাহেব আমাকে ওই দিন 3:30 দিয়ে ফোন দেন, কিন্তু বন্ধু বলেন যে কাদের, যে এই পরিস্থিতিতে অনেক কিছু ডাইমেনশন তৈরি হচ্ছেন, আমরা কিছু দাবি দেওয়া দিব। আমি বললাম ফাইন, ঠিক আছে ভাই, আমরা কিছু দাবি ভেবে রেখেছি, কিন্তু আমরা নানান জটিলতার কারণে যে আমাদের সিনিয়রদের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না, যাকে আমরা দিতে পারি না, তাহলে ফাইন দেওয়া যাক। তখন উনি বললেন যে প্রথম দফাটা শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। আমি বললাম যে ভাই, এই পরিস্থিতিতে ছাত্রদের পক্ষ থেকে দেওয়া সমীচীন না,
পদত্যাগ অবশ্যই করবে। আমার কথাটা ঘুরে বলি, এই শুধু এই প্রথম দফা নিয়ে আধা ঘন্টা বার্গেনিং হয়। আমি যে জেলাগুলো এখন দিচ্ছি, আপনি যদি বলেন যে ফরাদ সাহেবকে বলেন যে বিষয়টা ডিবাং করতে বলেন, এমনটা হয়েছিল কিনা যে আধা ঘন্টা শুধু এটা নিয়ে আলাপ হয়, পরবর্তীতে আলাপ কি প্রথম দফাটা ঠিক হয় যে শেখ হাসিনাকে ছাত্রতা দায় নিয়ে ক্ষমা চাইতে হবে, তো সে যেটা বুঝেন ঘুরে ফিরে জেলাও সেই এক কথায় কিন্তু সম্মিলিত একটা প্রয়াস ছিল। এক্স্যাক্টলি সবার আলাপ আলোচনার ভিত্তিতে এই দাবিটা হয়েছিল কিন্তু। তবে সবচেয়ে বিষয়টা দেখেন তো, যদি তারাই দিয়ে থাকেন তারা কেন প্রকাশ আসে দেন না কেন, এটা কিন্তু কোশ্চেনের বিষয় কিন্তু। আপনি যে দিয়েছেন তখন হচ্ছে যখন আমি যে 9 দফাটা দিই, আপনি জানেন সরকার কিন্তু একটা পর্যায়ে সকল কিছু ডিজাইন করে ফেলেছে কিন্তু 8 দফা দিয়ে নানান মেকানিজম তারা কিন্তু এক পর্যায়ে সেটা করে ফেলেছে। কিন্তু যখন 9 দফা আসে সরকারের সকল প্ল্যান একদম বেঁচতে যায় কিন্তু। কে দিয়েছিল? আব্দুল কাদের। কার বাড়িতে পুলিশ গিয়েছিল? আব্দুল কাদের বাড়িতে। কার বাড়ি ভাঙচুর করা হয়েছিল? আব্দুল কাদের বাড়ি কিন্তু। কার আব্বা আম্মা হুমকি দিয়েছিল? কার ছোট বাড়িতে হুমকি দিয়েছিল? আব্দুল কাদেরকে। কার বাড়িতে বারবার করে পুলিশ পাঠানো হয়েছিল? দেখেন আসিফ মাহমুদ 2 বার আপনার ডিবি হেফাজতে বের হয়েছে, হেফাজতে বের হওয়ার পরে কিন্তু যে 1 তারিখে আর এর আগে একদিন বের হওয়ার পরে কিন্তু আসিফ মাহমুদ একটা কথা বলেছেন যে কাদের, আমাকে 2 দিনে ফোন দিয়েছেন যে কাদের তুমি সাবধানে থাকো, তোমার জন্য বারবার করে পুলিশ পাঠানো হচ্ছে, বারবার করে ফোর্স পাঠানো হচ্ছে, আমাদেরকে এখানে স্বাভাবিকভাবে রাখতেছে, আমাদেরকে মেরে ফেলবে না কিন্তু তোমাকে পেলে হচ্ছে মেরে ফেলবে, এমন আমাদের সামনে বারবার হুমকি দামকি দিচ্ছে যে তোমাকে পাইলে ক্রস দিয়ে দিবে। বলা হচ্ছে তুমি কি গোপন আস্থান থেকে যাচ্ছ, স্রেফ বলা হচ্ছে তুমি তো জঙ্গিকে পাইলে মেরে ফেলবে। এই যে থ্রেট নিয়ে সব মানে কি, আমি বাসা থাকতে পারি না, মসজিদে থেকেছি, মসজিদ থাকতে পারি না, কিন্তু অনেক কথা বলেন যে আমি হচ্ছে কারো বাসায় থেকেছি। ভাই একদিন ছিলাম একজনের বাসায়, ওই দিন তিনি প্রথম যে 9 দফা দিন, যারা বলতেছেন যে তাদের বাসা রাখা হয়েছে, প্রথম যেদিন 9 দফা দিন ওই দিনই কিন্তু ওই দিন রাতে রাখা হয়েছে কিন্তু। এরপরে কি হয়েছে দেখেন, এরপরে আমাদের ওই বাসা থেকে বের করে দেয়, বলছে যে তার ফ্যামিলি আছে বা বাচ্চা আছে, তিনি থ্রেট ফিল করেন, মানে কেউ ঝুঁকি নিচ্ছে না। এক্স্যাক্টলি। আর আমার যে আত্মীয় তারা রাখতে চান নাই কিন্তু। পরবর্তী আমি সর্বশেষ আমি ওই যে আব্দুর রহমান মোল্লা কলেজ ওইখানে গিয়েছিলাম, ওইখানে হচ্ছে কি একটা মসজিদের ইমামের রুমে ছিলাম। ইমাম আমাকে 1 রাতে বেশি সময় রাখে নাই ভাই, 1 রাতে বেশি সময় রাখে। ওই দিন সকালবেলা এসে বলতেছেন যে কাদের তোমার তার রাখা যাচ্ছে না, কারণ আমার হচ্ছে মসজিদ কমিটির যে সভাপতি তিনি হচ্ছে আওয়ামী লীগের, উনি কোনো না কোনোভাবে জেনে গেছেন, তো উনি বের করে দিয়েছেন। আমি কি করতাম, আমি হচ্ছে কি সারা রাত 12টা পর্যন্ত বাইরে থাকতাম, তারপর 12টা পর ঢুকতাম। আমার বাসাটা ঠিক যাত্রাবাড়ি থানার ঠিক পাশেই কিন্তু, স্বপ্নেগুলো অনেকে চিনবেন, ওই বাসাটা থাকতাম। তো যে এত সব কিছু মারিয়ে সবকিছু সব বাধা বিপত্তি এড়িয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছিলাম। শুধুমাত্র 5 আগস্টের পরে এসে যখন হিসার বনিবনা হয় নাই, তখনই কাদা ছড়াছড়ি হচ্ছে, তখনই ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, সেটা কখনোই আমরা কামনা করি নাই কিন্তু। নির্বাচন হচ্ছে তো শেষ পর্যন্ত নয়, দেখেন নির্বাচন অবশ্যই হতে হবে, কারণ কি জানেন এটা দীর্ঘ আন্দোলনের ফসল, গণ-অভ্যুত্থানের ফসল। যদি নির্বাচন না হয়, যারা বানচাল করতে চায়, হাইকোর্ট কিংবা অন্য কোনো শক্তি, তারা কিন্তু গণ-অভ্যুত্থানের সাথে তারা গাদ্দারি করবে। আমরা অবশ্যই চাই নির্বাচন যে জিতুক যে হারুক, কিন্তু নির্বাচন হতে হবে শিক্ষার্থীদের স্বার্থে, শিক্ষার্থীদের কল্যাণে।